আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংস্কার সহ বাংলাদেশের যে কোনো সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হোটেল ইন্টারকন্টিনেন্টাল রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক। যৌথ সংবাদ সম্মেলন বিকেলে। নারীর প্রতি সহিংসতার ঘটনা গণমাধ্যমে যতটুকু প্রকাশ পায় বাস্তবে ঘটে তার চেয়ে অনেক বেশি। ডিএমপি কমিশনার। গণপরিবহনে যৌন হয়রানি রোধে মোবাইল অ্যাপের উদ্বোধন। 25 মার্চের ঈদ যাত্রা ট্রেনের 14,000 অগ্রিম টিকিট 2.5 ঘণ্টায় শেষ। কালোবাজারি রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ চাইলেই এলডিসি উত্তরণের প্রক্রিয়া থেকে পেছানোর সুযোগ নেই। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জোর প্রস্তুতির তাগিদ। এবং চট্টগ্রাম বন্দরে বাট অপারেটর আর শিপিং এজেন্টদের দ্বন্দ্বে বাধাগ্রস্ত হচ্ছে কার্যক্রম। বাড়ছে জাহাজ ও কন্টেইনার জট। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংস্কার ও যে কোনো সংকটকালীন সময়ে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। ঢাকায় সংস্থাটির নতুন ভবন পরিদর্শনের সময় এই আশ্বাস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সফরের তৃতীয় দিনে সকালে ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শন করেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৈঠক করেন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে। সেখানে বাংলাদেশ জাতিসংঘের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন গুতেরেস। তার সফরে সুন্দর আতিথেয়তা ও অভ্যর্থনার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশ জটিল ও গুরুত্বপূর্ণ সময় পার করছে উল্লেখ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন গুতেরেস। To be in Bangladesh is in these difficult times a refreshing feeling that we are in a country of generosity, that we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. রোহিঙ্গা সংকট নিরসন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলাও সহযোগিতা করতে নিজের জোরালো প্রতিশ্রুতির কথা আবারও তুলে ধরেন তিনি। We are totally committed to do everything we can to support Bangladesh in this crucial period, and at the same time to draw the attention of the international community for the need to fully support you and for the need to fully support the generous action of Bangladesh in hosting such a large number of refugees. এ সময় জাতিসংঘ মহাসচিবের সাথে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। দুপুর 1:15টায় বৈঠক শুরু হয় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে। বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়াও বৈঠকে অংশ নিতে সেখানে রয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ আহমেদ। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার ও জনপ্রশাসন সংস্কার কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাও রয়েছেন গুতেরেসের সাথে বৈঠকে। দুপুরে জাতিসংঘ মহাসচিব হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় যোগ দেবেন। এছাড়া তরুণদের সঙ্গে সংলাপ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকেও অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব। বিকেলে অ্যান্তোনিও গুতেরেস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। বিকেলে অ্যান্তোনিও গুতেরেস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
শারফুল, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক কি শেষ হয়েছে কিনা, বিভিন্ন দলের নেতারা এখন কি বলছেন? দেখুন, জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সাথে রাজনৈতিক দলগুলোর সাথে একটা বৈঠক চলছে এবং এই বৈঠকটি শুরু হয়েছে 1 ঘন্টা আগে। সেখানে বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু তিনি বৈঠক করছেন। ইন্টারকন্টিনেন্টালে আমরা দেখেছি যে দুপুর 1টারও আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এখানে এসছেন এবং বিএনপির মহাসচিবের সাথে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সদস্যরা কিন্তু এই বৈঠকে অংশ নেওয়ার জন্য অ্যান্টোনিও গুতেরেসের সাথে যে রাজনৈতিক দলের বৈঠক সেই বৈঠকে অংশগ্রহণ করার জন্য কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টাল এসছেন। এছাড়াও আমরা দেখেছি যে শুধু রাজনৈতিক দলই না, রাজনৈতিক দলগুলোর বাইরেও সংস্কার কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সংস্কার কমিটির বৈঠক হওয়ার কারণে এখানে সংস্কারের সাথে যেসব প্রতিনিধিরা এখানে আছেন সংস্কার কমিশনের সাথে, সেই সব প্রতিনিধি দলের সদস্যরাও কিন্তু এখানে এসছেন। যেমনটি আমাদের উপস্থাপিকা বলছিলেন যে বদিউল আলম মজুমদার, জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি প্রধান মোহিত কবির সহ আরও অনেকেই কিন্তু এখানে এসছেন। এখনো বৈঠকটি চলছে। বৈঠক শেষ হলে রাজনৈতিক দলের সদস্যরা কিন্তু বের হয়ে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছে এবং যখনই বৈঠকটি শেষে রাজনৈতিক দলের সদস্যরা বের হয়ে আসবেন তখন আমরা আনুষ্ঠানিকভাবে আসলে জানতে পারবো যে এই বৈঠকে অ্যান্টোনিও গুতেরেসের সাথে রাজনৈতিক পটভূমিতে যে আলোচনা হয়েছে। বিশেষ একটি সময়ের কিন্তু জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করছেন, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব রয়েছেন এবং রাজনীতি সহ গণতন্ত্রের সংস্কারের জন্য কিন্তু বিভিন্ন রকমের আলোচনা উপস্থাপিত হচ্ছে। এইরকম একটি বিশেষ মুহূর্তে কিন্তু জাতিসংঘের মহাসচিবের এই আলোচনা কিন্তু একটি বিশেষ মাত্রা যোগ করবে। রাজনৈতিক দলের সদস্যরাও কিন্তু চাচ্ছেন যে এইরকম আলোচনার মধ্য দিয়ে নিশ্চয়ই একটি ফলপ্রসূ সমাধানের দিকে এগুতে পারবে বাংলাদেশ। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। শারফুল, আপনাকে ধন্যবাদ। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা গণমাধ্যমে যতটুকু প্রকাশিত হয় সারা দেশে তার থেকে অনেক বেশি সংঘটিত হয় বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, লোকলজ্জার ভয়ে অভিভাবকরা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা গোপন রাখতে চায়। গণপরিবহনে ইফটিজিং বা যৌন নিপীড়নের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার লক্ষ্যে মোবাইল অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা যখন মানুষকে আতঙ্কিত করে তুলেছে, ঠিক সেই সময় রাজধানীর ডেইলি স্টার ভবনের একটি মিলনায়তনে টেলিভিশন সংবাদকর্মীদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি ও সুইস বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে হেল্প নামে একটি অ্যাপ ভিত্তিক পরিষেবা উদ্বোধন করল। হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্পের মাধ্যমে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে চলাচলের সময় নারীরা তাদের সাথে ঘটে যাওয়া যৌন নিপীড়নমূলক ঘটনার আইনি সহায়তা চাইতে পারবেন। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। এর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি। আমাদের কোনো আইনগত বাধা নেই। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার আরও বলেন, ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। কমিউনিটি রিঅ্যাকশনের কথা ভেবে, কন্যা শিশুর মানসিক বিষয়টিকে ভেবে ওনারাই পিতামাতাও এইসব ঘটনাকে লুকায়। এরূপ ঘটনার সংখ্যা বহু জিনিস ভিকটিম হচ্ছেন, উনি নিজেই ঘটনাটাকে আর প্রকাশ করেন না। নারী নির্যাতন প্রতিরোধে হেল্প নামের এই অ্যাপসটি প্রথম পর্যায়ে রাজধানীর বসিলা থেকে সায়দাবাদ পর্যন্ত চালু হলেও পর্যায়ক্রমে সারা দেশের নির্যাতিত নারীরা এটি ব্যবহার করে আইনি সেবা নিতে পারবেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।
গণপরিষদ ও স্থানীয় নির্বাচনের আড়ালে জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, ১.৫ দশক ধরে ভোট বঞ্চিত দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে গ্রহণযোগ্যতা যাচাইয়ের আহ্বান জানান তিনি। ফারুক বলেন, জনগণের ভোটে প্রতিষ্ঠিত জাতীয় সংসদেই প্রকৃত সংস্কার বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে ডক্টর ইউনূসকে সহায়তা দিয়ে যাবে তার দল। একটি সুষ্ঠু নির্বাচন, তাই অনুগ্রহ করুন নাই সাহেবরা, ভেজালটা লাগায়েন না দেশে। গণপরিষদ, উপজেলা এইসব বাদ দেন, নিজেরা নিজের জনপ্রিয়তা যাচাই করার জন্য দয়া করে গ্রামে গঞ্জে যান এবং নির্বাচনের তারিখ ঘোষিত হলে প্রার্থী দেন, পার্লামেন্টে যান, স্পিকারের হানা ভোটে অংশগ্রহণ করেন, সেখানেই হবে মূল সংস্কার। শিশু আসিয়া হত্যার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শ্রীপুরের সোনাকুণ্ডি গোরস্থানে তিনি শিশু আসিয়ার কবর জিয়ারত শেষে একথা বলেন। শফিকুর রহমান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এই বিচার করে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ বেড়েছে। আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে শুধু আসিয়া নয়, আসিয়ার বিষয়টা তো অবশ্যই, এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে, আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন, সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন, যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয়, সমাজ ওদেরকে ঘৃণা করে, সমাজ ওদেরকে বয়কট করে। আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি। আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি, এটা আমরা দেখতে চাই। জুলাই বিপ্লব, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং ধর্ষকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে শাহবাগে একত্রিত হন ইনকিলাব মঞ্চ। বেলা 11:15টায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তারা প্রতিবাদী জুলাই জমায়েত ব্যানারে সমবেত হন। পরে 12টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা করেন তারা, যেখানে অবস্থান নেওয়ার কথা ছিল গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার এবং তাদের সমমানবদের। তবে শাহবাগ থানার সামনে ইনকিলাব মঞ্চের মিছিল আটকে দেয় পুলিশ। রমনা জোনের ডিসি জানান, দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ যাতে না হয় তাই কোনো প্রকার মিছিল নিয়ে কাউকে শহীদ মিনারে যেতে দেওয়া হবে না। পরে তারা শাহবাগে জাদুঘরের সামনে ফিরে এসে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বিচার দাবি করেন। এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয় সচেতন শাপলা ব্যানারে একটি পক্ষ। গত 15 বছরের জুলুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারাও। বিএনপি ক্ষমতায় গেলেও ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায় ছাত্রদল। এজন্যই হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াতের মতো ভিন্ন ধর্মী আয়োজন করা হয়েছে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ছাত্রদল আয়োজিত এই প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু হয়েছে আজ। এতে অংশ নিচ্ছে প্রায় 1000 শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, বিগত 15 বছরে ফ্যাসিস্টদের কারণে নিজেদের বিকশিত করতে পারেননি অনেকেই। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই সংগঠন কল্যাণময়ী কাজে নিজেদের নিয়োজিত রাখবে বলেও আশা ব্যক্ত করেন সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছাত্র রাজনীতির ভাবমূর্তি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্ব নিয়ে কাজ করছে। এই দায়িত্বের মধ্যে আজকে যে কোরআন প্রতিযোগিতা, আজকে যে আনুষ্ঠানিকতা, এর আগেও জাতীয়তাবাদী ছাত্রদল খেলাধুলার অঙ্গনে, ক্রীড়াঙ্গনে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে শিক্ষার পাশাপাশি যথেষ্ট ভূমিকা গত 5 তারিখ থেকে কন্টিনিউ ভাবে পালন করে আসছে। বিএনপি যদি ক্ষমতায় আসে, ছাত্রদলকে আরো বেশি হয়তোবা পার্টি থেকে কঠোর ভূমিকা অবতীর্ণ করা হবে, অর্থাৎ দায়িত্বশীল হতে হবে এবং সামান্য পরিমাণে একজন কর্মীকেও কোনো প্রকার কোনো অপকর্মে লিপ্ত হতে দেবে না। এটুকু আমরা এতদিনে বুঝতে পেরেছি।
শিশু আসিয়ার ধর্ষক ও হত্যাকারীকে নিজ এলাকায় জনসম্মুখে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগ। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে আসিয়া হত্যার বিচারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নেসা সিদ্দিকা বলেন, মানুষের সঠিক মূল্যবোধের অভাব ও মধ্যে নৈতিকতার অবক্ষয় সমাজে ধর্ষকের সংখ্যা বাড়ার মূল কারণ। তাই এই ধরনের অপরাধের বিরুদ্ধে ধর্মীয়, সামাজিক, আইনি এবং সাংস্কৃতিক সমাধানের গুরুত্ব প্রয়োজন বলে জানান তিনি। এ সময় নির্মম এই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম 1 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করা সহ 5 দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতাকর্মীরা। আড়াই ঘণ্টায় শেষ দেশের পশ্চিমাঞ্চলের 25 মার্চের ঈদ যাত্রা ট্রেনের 14,465 অগ্রিম টিকিট। এদিন দুপুর 2টা থেকে অনলাইনে ইস্যু করা হবে দেশের পূর্বাঞ্চলের অগ্রিম টিকিট। টিকিট কালোবাজারি রোধের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে নানা অনিয়ম, অভিযোগ ও ভোগান্তির কথা জানান রেলপথের যাত্রীরা। খায়রুল ইসলামের রিপোর্ট। কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন আর নেই যাত্রীদের টিকিট কাটার চিরচেনা ভিড় ও দীর্ঘ লাইন। যাত্রীরা এখন ঘরে বসেই অনলাইনে কাটছে ট্রেনের টিকিট। তবে এ নিয়েও রয়েছে যাত্রীদের নানা অভিযোগ। ঈদ উল ফিতরের অগ্রিম টিকিট কাটার জন্য তাদের পোহাতে হয় ভোগান্তি। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, অনলাইনে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই উধাও ট্রেনের সকল টিকিট। প্রতি বছর টিকিটের জন্য এমন হাহাকার এবং ভোগান্তি কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। রেল কর্তৃপক্ষের অসাধু কতিপয় কর্মকর্তা ও কর্মচারী এই কালোবাজারির সাথে জড়িত অভিযোগও যাত্রীদের। অনলাইনের সুবিধা কই, অনলাইনে ঢুকছি কিন্তু পাওয়া যায় না। তো এর আগে অনেক চেষ্টা করছি। আগে আপনার মনে করেন যে এত স্পিডে তো টিকিট শেষ হয় নাই, আর এখন যে স্পিডে শেষ হয়ে গেছে সব ট্রেনের টিকিট শূন্য। হাওড় এবং মোহনগঞ্জ এক্সপ্রেস ওই দুইটার টিকিট মূলত ওইটা ঘাটেরা কাইটে ফেলা, প্ল্যানিং করে কাইটে ফেলা পূর্ব থেকে। আবার এই টিকিটের জন্য আমি ফোন করি, তখন গার্ডদের কাছে পাওয়া যাবে। এবার কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে যাত্রীরা বাড়ি ফিরতে পারবেন বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আরএনবি, জিআরপি এবং এপিবিএন, র্যাব এবং এনএসএ সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা স্টেশনে থাকবে এবং ওনাদের সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা হয়েছে, ওনারা সার্বিক নিরাপত্তা জোরদার রাখবে। কালোবাজারি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রেলওয়ের এই কর্মকর্তা। এখন এনআইডি, আপনার এনআইডি এবং আপনার মোবাইল নাম্বার আপনার এনআইডি দিয়া রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং আপনার নিজস্ব মোবাইলে ওটিপি যাচ্ছে। সেক্ষেত্রে কালোবাজারির কোনো সুযোগ আছে বলে আমি মনে করতেছি না। এরপরে অন্য কোনো স্টেশনে কোথাও কি কোনো রকমের সুযোগ থাকার কোনো কারণে আমি দেখি না। আর আপনারা যেটা বলতেছেন সেই বিষয়ে আমার কোনো এই বিষয়ে কোনো ধারণা নেই। এদিকে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই অগ্রিম টিকিট ক্রয় করে ঘরে ফিরছেন সড়ক পথের যাত্রীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ চাইলেই এলডিসি উত্তরণের প্রক্রিয়া থেকে আর পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, তাই এইবার জোরে সোরে এলডিসি উত্তরণের প্রস্তুতি নেওয়া দরকার। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞদের নিয়ে একটি দল গঠন করে কর্মপরিকল্পনা ঠিক করা দরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 2026 সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের কথা রয়েছে, কিন্তু এলডিসি উত্তরণ হলে রপ্তানি, ওষুধ, প্রযুক্তি, বিদেশি সহায়তা এবং ঋণ পাওয়া সহ বেশ কিছু খাত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ অবস্থায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের চ্যালেঞ্জ নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। রপ্তানি বহুমুখীকরণ কিংবা দেশীয় পণ্যের মান উন্নয়ন সেই সম্পর্কিত কোনো রূপরেখা কিন্তু তারা দেখাতে পারছে না। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সম্ভব কিনা সেই ব্যাপারে আমরা মানুষকে সেখানে আলোচনা করব। এতে বক্তারা বলেন, বিগত 6 বছর যেসব সূচকে এগিয়ে থাকলে এলডিসি উত্তরণ সম্ভব তার সবই ধরে রাখা গেছে। তাই এবার এলডিসি উত্তরণ না হলে আফগানিস্তান ও অ্যাঙ্গোলার মতো দেশগুলোর কাতারে পড়ে থাকতে হবে বাংলাদেশকে। রপ্তানিকারকদের মনের মধ্যে রয়েছে যে কিছু যদি পিছানো যেত এবং তাদের পক্ষ থেকে জোর দাবি এসেছে। আশ্চর্যজনকভাবে যে যখন এটা আগের সরকারের আমলে করা হয়েছিল তারা কিন্তু অনেকেই খুব বোল্ড একটা সাহসী একটা মানে ইমেজ দিয়েছিলেন, হয়তো সেটা চাপের মুখে, কিন্তু ইনসাইড তাদের ভিতরে কিন্তু
অনেকেরই সেরকম আশঙ্কা ছিল যে আমরা এই যে চ্যালেঞ্জটা আসবে সেটা মোকাবেলা করতে পারবো কি পারবো না। আমরা অনেক চ্যালেঞ্জ সামনে দেখতে পাচ্ছি। আমরা ঋণ খেলাপি, কর খেলাপি, বিল খেলাপি হয়ে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা প্রাতিষ্ঠানিকভাবে সক্ষম হবে সেটা কিন্তু আমরা দেখতে চাই না। আমরা ব্যবসায়ীদের কাছে উল্লেখ করতে চাই আপনারা নিজেরা স্বাবলম্বী হন। শুধুমাত্র সরকারের স্টিমুলাস প্যাকেজ নিয়ে সেই স্টিমুলাস প্যাকেজের টাকা নিয়ে কতিপয় ব্যবসায়ী তারা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিয়ে বিদেশে পাচার করে দিবেন, তাহলে কিন্তু সে ব্যবসায়ীরা আমরা কিন্তু সেখানে দাঁড়াতে পারবো না। এলডিসি উত্তরণ হলে দেশের মর্যাদা বৃদ্ধি পাবে, বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ আরও বাড়বে জানিয়ে এখন থেকে কর্মপরিকল্পনা ঠিক করতে সরকারকে পরামর্শ দেন বক্তারা। আপনারা অবশ্যই অর্থনীতিতে যারা বরেণ্য গবেষক রয়েছেন, গবেষণা সংস্থা রয়েছেন, যারা অর্থনীতিবিদ রয়েছেন, তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করেন এবং সেই কমিটি গঠন করে শুধু আমলা নির্ভর কমিটি নয়, সেই কমিটির মাধ্যমে যেমন সিপিডির আপার রয়েছেন, পিআরআই রয়েছেন, তাদেরকে নিয়ে সেই কমিটির মাধ্যমে অন্তর্ভুক্ত করে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারবো, আমরা কিভাবে তার সুফল নিতে পারবো, তাহলে কিন্তু আমি মনে করি যে আমরা আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের যে আমরা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটা আমরা সাকসেস করতে পারবো। বাংলাদেশ চাইলেই হয়তো এটা খুবই বাংলাদেশের জন্য খুবই কঠিন হতো যুক্তি দিয়ে আসলে প্রমাণ করা যে বাংলাদেশ একটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। এখন বাংলাদেশ যদি পেছাতে চায় তাহলে তার যুক্তিটা কি? বাংলাদেশ তো তিনটা ক্ষেত্রেই মাথাপিছু জিএনআই, এইচএআই, ইভিআই তিনটা শর্তই বারবার 6 বছর ধরে একটানা সেটা পূরণ করতে পেরেছে। বিতর্ক প্রতিযোগিতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। রমজানকে কেন্দ্র করে আমদানি রপ্তানি বাড়লেও বার্থ অপারেটর আর শিপিং এজেন্টদের দ্বন্দ্বে বাধাগ্রস্ত হচ্ছে বন্দরের কার্যক্রম। আর এতে বাড়ছে জাহাজ ও কন্টেইনার জট। দ্রুত কন্টেইনার খালাস করা না গেলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। অন্যদিকে লাইটারেজ জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে রমজানের বাজারে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম বন্দর, নৌ অধিদপ্তর ও কোস্টগার্ড। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বছরের শুরুতেই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাড়লেও এবার রমজানে তা কমেছে। বার্থ অপারেটর আর শিপিং এজেন্টদের দ্বন্দ্বে অস্বস্তি বিরাজ করছে বন্দরে। তাদের দ্বন্দ্বে বন্দরে বাড়ছে কন্টেনারের চাপ, সেই সাথে বহির্নোঙরেও বাড়ছে জাহাজের ওয়েটিং টাইম। সেই সাথে ইঞ্জিন সংকটে জমছে ঢাকার কমলাপুর আইসিডিগামী কন্টেনারের সংখ্যাও। বন্দর ব্যবহারকারীরা বলছেন, দ্রুত দ্বন্দ্ব নিরসন করা না গেলে আমদানি করা পণ্য যথাসময়ে খালাস করা যাবে না, ফলে নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। রমজানের মধ্যে কিন্তু একটা আপনার কাজের যে বিশাল পরিধি, যে চাপ থাকে, সেই চাপের উপরে যদি গো স্লোটা যোগ হয় তাতে করে কিন্তু একটা বিশাল ভলিউম কিন্তু এখানে জমা হয়ে যাবে। এদিকে কন্টেইনার জট নিরসনে 10ই মার্চ থেকে 4 গুণ বাড়তি মাসুল আদায়ের পরিপত্র জারি করে চট্টগ্রাম বন্দর। তবে ব্যবহারকারীরা বলছে, এর সুফল যতটুকু পায় বন্দর তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমদানিকারকরা। আমরা চাই যে এখানে 4 দিন ফ্রি টাইমের মধ্যেই সবাই তাদের মালগুলো ডেলিভারি নিয়ে যায়, কাউকে কোনো রকম রেন্ট দিতে হয় না 4 দিনের মধ্যে মালামাল নিয়ে গেলে। অনেক সময় ডকুমেন্টের জটিলতার কারণে হোক, কাস্টমসের জটিলতার কারণে হোক, বা বিভিন্ন জটিলতার কারণে হোক, পণ্যগুলো নিতে পারে না। তাহলে কিন্তু যেমন 4 গুণ পেনাল্টি রেন্ট করার পরে যদি আমদানিকারকের পণ্য নিতে হয় তাদেরকে আমদানিকারকের তাদের পণ্যের আপনার দাম বেড়ে যাবে। চট্টগ্রাম থেকে আগে 1800 লাইটারের জাহাজ পণ্য পরিবহন করলেও নানা কারণে এখন তা নেমে এসেছে অর্ধেকে। আবার অসাধু ব্যবসায়ীদের একটি চক্র দীর্ঘদিন ধরেই লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে আসছে। এবার তাই এই চক্রকে ধরতে অভিযান নেমেছে চট্টগ্রাম বন্দর, নৌ অধিদপ্তর ও কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন কোনো এলাকাতেই যাতে কেউ এই ধরনের ভাসমান গুদাম তৈরি করতে না পারে, বিশেষত লাইটার জাহাজগুলো যাতে খাদ্যপণ্য এবং ভোগ্যপণ্য নিয়ে যেতে পারে সেটা নিশ্চয়তা বিধান করছে। বন্দরের হিসেব বলছে, গেল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে কন্টেনার ছিল 29,478টি। একই সময়ে বেসরকারি অবডকগুলোতে ছিল 15,637 কন্টেনার। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। তামাক চাষের আখড়ায় পরিণত হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা। এই উপজেলায় 5টি ইউনিয়নের ফসলি জমি, মাইনী নদীর তীরের উর্বর ক্ষেত, বাড়ির আঙিনা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে ফেলেছে ক্ষতিকর তামাক চাষ। এদিকে কৃষি বিভাগ তামাক চাষের নিরুৎসাহিত করার দাবি করলেও বাস্তবে চিত্র ভিন্ন। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। এটি খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার চিত্র, যেখানে এবার 471 হেক্টর ফসলি জমিতে হচ্ছে
তামাক চাষ শুধু বাড়ির আঙিনায় নয়, দীঘিনালা কুজেন্দ্র মল্লিকা কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে হচ্ছে এই ক্ষতিকর তামাকের চাষ। যেহেতু এটা কলেজের জায়গা না, আরেকজনের জায়গা, তারা নিষেধ অমান্য করে তামাক চাষ করেছে। সবজি করলে মনে করেন যে এখন দাম কম, এই জন্য আমরা এগুলো করতেছি না, আমরা তামাক করি। তামাকে আমাদের মোটামুটি ইনকাম আছে। বিভিন্ন জাতের সবজি যেমন সরিষা বলেন, সূর্যমুখী বলেন, আমরা যদি এটা উৎপন্ন করি, আমরা কৃষকরা কিন্তু ন্যায্য মজুরিটা পাই না। তামাক চাষের সাথে সাথে এগুলো শুকোতে উপজেলায় তৈরি হয়েছে 500-র মতো চুল্লি, যেখানে পোড়ানো হচ্ছে বনের কাঠ। কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করলেও বাড়ছে এর চাষের পরিধি। তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা যায়, সেই জন্য সবাইকে এই বিষয়ে সচেতন করতে হবে, যেন তামাক থেকে সবাই নিজেকে বিরত রাখতে পারে। তামাকের বিকল্প হিসেবে যে ফসলগুলো আমরা বিগত বছরগুলোতে কৃষকদের দিয়ে আমরা চেষ্টা করেছি, দেখা গেছে যে সঠিক দাম না পাওয়ার কারণে, সঠিক বিপণন ব্যবস্থা না থাকার কারণে কৃষক আসলে কিছুটা তামাকের তুলনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময় খাগড়াছড়ি বিখ্যাত ছিল আলু, কফি, টমেটো সহ বিভিন্ন শাকসবজি উৎপাদনের জন্য, কিন্তু তামাক কোম্পানিগুলো সার ও অগ্রিম অর্থ দিয়ে প্রলুব্ধ করায় ক্ষতিকর এই ফসল চাষে উৎসাহিত হচ্ছেন কৃষকরা। এ ধারা অব্যাহত থাকলে এ অঞ্চলে কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে, এমনটাই আশঙ্কা সচেতন মহলের। ব্যুরো বাংলা। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যেসব জমিতে কোনোদিন ফসল আবাদের কথা কেউ কল্পনাও করেনি, এখন সেই সব জমিতে হচ্ছে নানা জাতের কলার আবাদ। টাঙ্গাইলের যমুনা বিস্তীর্ণ চরগুলোতে এখন শুধু কলার বাগান। সামান্য পরিচর্যা করলেই বেড়ে ওঠে এসব কলার গাছ। রোগবালাই কম থাকায় আবাদের ঝুঁকিও কম। তবে প্রমাত্তা যমুনায় ভাঙনের মাঝে মধ্যেই বিলীন হয়ে যায় এসব চরাঞ্চল। টাঙ্গাইল থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় ৪,৯০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। উৎপাদন হবে ১,৩০,২০০ মেট্রিক টন কলা। সম্প্রতি জেলার যমুনার চরগুলোতে প্রচুর কলার আবাদ হচ্ছে। এক সময় এসব জমি অনাবাদি পড়ে থাকত। লাভজনক হওয়ায় কৃষকরা খুশি কলা আবাদ করে। এখানকার কলা যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। আমি এখানে অন্য ফসল কাটলেও নিতে পারি না, এই কারণে কলার আবাদ করছি। ৪০০ থেকে 450 বা 500-র মতো কলা গাছ আছে। 2 বিঘা জায়গা, প্রায় 2 লাখ টাকা কলা গাছ আছে। শহর এলাকা তো আমরা অন্য ফসল করে কোনো শান্তি পাই না, তবে কলা গাছ বুনলে গেলা ওর দিন লাভবান বেশি হয়। কলা আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই নতুন চর জেগে ওঠা চরগুলোতে কলা আবাদ যে ভালো ভ্যারাইটি এবং উন্নত জাতের যে কলাগুলো আছে সেগুলো যাতে তারা আবাদ করে, সেটা আমরা মাঠ পর্যায়ে কর্মীদের মাধ্যমে তাদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি। তামাক উৎপাদনে বহুজাতিক কোম্পানিগুলোর দৃষ্টি এখন এসব চরাঞ্চলের দিকে। কলা আবাদ অত্যন্ত লাভজনক। কলার আবাদ ছড়িয়ে দিতে পারলে তামাকের আবাদ বন্ধ হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, এই আলোচনার অবশেষে রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানোর খুব ভালো সুযোগ এনে দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মস্কোতে পুতিন ও মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প একথা বলেন। বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে শান্তি প্রক্রিয়ার জন্য উভয় পক্ষই আশাবাদী। এদিকে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে শর্ত সাপেক্ষে ইউক্রেনের বন্দী সৈন্যদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন পুতিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আলোচনা বিলম্বিত করার চেষ্টা করছেন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রুশ প্রেসিডেন্টকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ছলচাতুরি করতে দেওয়া যাবে না। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। ব্রাজিল দলের নেইমারের ফেরাটা আবারও পিছিয়ে গেল। বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল, তবে উরুর চোটের কারণে দল থেকে আবারও ছিটকে গেলেন সান্তোস তারকা। আল হিলাল ছেড়ে শৈশবের দল সান্তোসে ফিরে 7 ম্যাচে 3 গোল ও 3 অ্যাসিস্ট করে আবারও নজরে আসেন
33 বছর বয়সী এই ফরওয়ার্ড। কিন্তু ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো জানায় উরুর চোট পুরোপুরি না সেরে ওঠায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোর জন্য নেইমারকে বিবেচনা করেও বাদ দিতে হচ্ছে। আগামী 21 ও 26 মার্চ কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে নেওয়া হয়েছিল নেইমারকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সংস্কার সহ বাংলাদেশে যে কোনো সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ। মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক, যৌথ সংবাদ সম্মেলন বিকেলে। নারীর প্রতি সহিংসতার ঘটনা গণমাধ্যমে যতটুকু প্রকাশ পায় বাস্তবে ঘটে তার চেয়ে বেশি। ডিএমপি কমিশনার গণপরিবহনে যৌন হয়রানি রোধে মোবাইল অ্যাপের উদ্বোধন। 25 মার্চের ঈদ যাত্রা ট্রেনের 14,000 অগ্রিম টিকিট 2.5 ঘন্টায় শেষ। কালোবাজারি রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ চাইলেই এলডিসি উত্তরণের প্রক্রিয়া থেকে পেছানোর সুযোগ নেই। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জোর প্রস্তুতির তাগিদ। এবং চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর আর শিপিং এজেন্টদের দ্বন্দ্বে বাধাগ্রস্ত হচ্ছে কার্যক্রম। বাড়ছে জাহাজ ও কন্টেইনার জট, পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।